ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন শেয়ার করব। আপকামিং এসএসসি পরীক্ষার জন্য, মানে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে, এবং এছাড়াও যে এনটিপিসি পরীক্ষা রয়েছে, ডাব্লিউবিসিএস সব পরীক্ষার জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। তো আজকে আমি যে টপিকটা শেয়ার করব সেটা হলো ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট 2025-এর। 2025 সাল চলে গেল, তো এবার 2025 সালে বিভিন্ন ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট, ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট, তার সাথে সাথে বিভিন্ন সামিট, বিভিন্ন টপিক ওয়াইজ এই বিষয়গুলো কিন্তু পড়া খুব ইম্পর্টেন্ট ডেজ, থিমস এরকম। তো আমি চেষ্টা করবো একটু একটু করে ভাগ ভাগ করে টপিক ওয়াইজ কিংবা কখনো একসাথে মিশিয়ে তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করা। আমি যা পড়বো লিখবো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা আশা করি জানো। তো আমি এই চ্যানেলে বেশ কিছুদিন ধরে প্র্যাকটিস সেট দিচ্ছিলাম, তারপরে ইম্পর্টেন্ট টপিক দিলাম, তারপরে এখন ভাবলাম যে একটু কারেন্ট অ্যাফেয়ার্সও শেয়ার করি, তো সব মিলিয়ে মিশিয়ে শেয়ার করা যাবে। তো আজকের প্রথম অ্যাপয়েন্টমেন্ট হলো হচ্ছে 37th বিসিসিআই প্রেসিডেন্টকে। 37 বিসিসিআই প্রেসিডেন্ট হলো মিথুন মানহাস। তাহলে কে প্রেসিডেন্ট হলেন আমাদের মিথুন মানহাস। এবার আমাদের জানতে হবে, দেখো আমরা একই সাথে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো এবং স্ট্যাটিক জিকেগুলোও কভার করবো, তাহলে আমাদের আলাদা করে আর পড়তে হবে না। মিথুন মানহাস, তাহলে বিসিসিআই আমাদের মিথুনকে পাঠানো হলো। এইবারে আমরা বিসিসিআই সম্পর্কে জানবো। বিসিসিআই এর ফুল ফর্ম কি? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এবার কবে তৈরি হয়েছে এটা কিন্তু স্ট্যাটিক জিকের জন্য ইম্পর্টেন্ট। বিসিসিআই তৈরি হয়েছে 1928 সালে। আর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হলো মুম্বাই। বিসিসিআই 1928, হেডকোয়ার্টার মুম্বাই হলো। নেক্সট কোয়েশ্চেন, 26 চিফ ইলেকশন কমিশনার কে? আমাদের 26তম চিফ ইলেকশন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখন তো তোমরা জানোই যে ইলেকশন একদম পিকে রয়েছে। চিফ ইলেকশন কমিশনারটা এটা খুব বেসিক কোয়েশ্চেন এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে আমাদের কততম চিফ ইলেকশন কমিশনার এরকমও আসতে পারে, আমাদের 26তম চিফ ইলেকশন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার। দেখো, অনেক জ্ঞান না থাকলে তো চিফ ইলেকশন কমিশনার হওয়া যায় না, এইভাবে মনে রাখতে হবে। অনেক জ্ঞান থাকবে তাহলে চিফ ইলেকশন কমিশনার হওয়া যাবে। আর যে জ্ঞানেশ কুমার, এছাড়া আরও অন্যান্য দুজন ইলেকশন কমিশনারও রয়েছে। তো আমাদের এবার জানতে হবে যে এই চিফ ইলেকশন কমিশনারকে যে অ্যাপয়েন্ট করেন, কে অ্যাপয়েন্ট করেন? চিফ ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করেন। কত নম্বর আর্টিকেল অনুযায়ী? আর্টিকেল 324 ক্লজ 2 অনুযায়ী চিফ ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইবারে আমাদের জানতে হবে ইলেকশন কত নম্বর পার্টে রয়েছে। এটা কিন্তু একদম পুরো পলিটিতে চলে গেলাম আমরা। তাহলে কত নম্বর পার্টে রয়েছে? আমাদের ইলেকশন পার্ট 15-এ রয়েছে হলো। এবার আর্টিকেল 324 থেকে 329 পর্যন্ত কভার করা রয়েছে। তার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ ইলেকশন কমিশনার রয়েছে 324 ক্লজ নাম্বার 2-তে। এবার 10 ইয়ার কি, কত বছর পর্যন্ত থাকতে পারেন? 6 ইয়ার অথবা 65 ইয়ার, যেটা আগে আসে, হুইচ এভার ইজ আর্লিয়ার হলো। এবারে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো, তাছাড়াও আরও আসে স্ট্যাটিক জিকের পার্ট হিসেবে আসতে পারে, সেটা হলো সুকুমার সেন। তো ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু যে পরীক্ষায় আসে। ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন। এবার যদি বলে এটা আরেকটু ভেতরের কোয়েশ্চেন, যে ফার্স্ট ওমেন চিফ ইলেকশন কমিশনারকে, এটা ডাব্লিউবিসিএস আসা কোয়েশ্চেন। ফার্স্ট মহিলা চিফ ইলেকশন কমিশনার ছিলেন VS রামাদেবী। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তাহলে ফার্স্ট ওমেন চিফ ইলেকশন কমিশনারকে, ফার্স্ট মহিলা চিফ ইলেকশন কমিশনার VS রামাদেবী। আর ফার্স্ট এমনি চিফ ইলেকশন কমিশনার কে, সেটা তো আমরা জানি, সুকুমার সেন হলো। এবার নেক্সট কোয়েশ্চেন আসবো, সেটা হচ্ছে 53rd চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে। আমাদের এখন চিফ জাস্টিসকে কত? 53তম। 53rd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উনি হলেন জাস্টিস সূর্যকান্ত। দেখো, সূর্যের মতো না জ্বললে তো চিফ জাস্টিস হওয়া যায় না, কারণ এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি এবং চিফ জাস্টিস হওয়া সুপ্রিম কোর্টের বিশাল বিষয়। তাহলে সূর্যের মতো হতে হবে, তার জন্য আমরা জাস্টিস সূর্যকান্ত এভাবে মনে রাখতে পারবো। তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কত কে হলেন? এবারে হলেন জাস্টিস সূর্যকান্ত। নভেম্বর 2025-এ উনি অ্যাপয়েন্টেড হয়েছেন। তাহলে কার দ্বারা? এবং টিল থাকবেন 9 ফেব্রুয়ারি 2027 পর্যন্ত থাকবেন। এবার অ্যাপয়েন্টেড বাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে কে অ্যাপয়েন্ট করেন? অ্যাপয়েন্ট করেন হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কত নম্বর আর্টিকেল? এবার যেহেতু আমাদের চিফ জাস্টিস মানে সুপ্রিম কোর্ট 124 থেকে শুরু হচ্ছে 147 পর্যন্ত আর্টিকেল। এই সুপ্রিম কোর্টের যেটা, সেটা হচ্ছে আর্টিকেল 124 ক্লজ 2 অনুযায়ী প্রেসিডেন্ট আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করেন। তাই উনি জাস্টিস সূর্যকান্তকে অ্যাপয়েন্ট করেছেন। তাহলে এবার আমাদের জানতে হবে যে ফার্স্ট চিফ জাস্টিস কে ছিলেন? ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, খুব ইম্পর্টেন্ট, জাস্টিস এইচ.জে. কানাইয়া। হীরালাল এইচ.জে. কানাইয়া তিনি ছিলেন ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট। এবং কবে হয়েছেন তিনি চিফ জাস্টিস? 28শে জানুয়ারি 1950, মানে যেদিন থেকে আমাদের সুপ্রিম কোর্ট ইনগারেট হয়েছে, চালু হয়েছে, ফার্স্ট সেশন হয়েছে, সেদিন থেকেই কিন্তু এইচ.জে. কানাইয়া সেদিনই ছিলেন হচ্ছে ফার্স্ট চিফ জাস্টিস। এবার যদি বলা হয় ফার্স্ট ওম্যান চিফ জাস্টিসকে, এখন পর্যন্ত কোনো মহিলা চিফ জাস্টিস হননি, তবে ফার্স্ট ওম্যান জাজ অফ সুপ্রিম কোর্ট হয়েছেন, তার নাম হচ্ছে ফতিমা বিবি। ভীষণ ইম্পর্টেন্ট, ফার্স্ট ওম্যান চিফ জাজ তোমরা লিখে নিতে পারো, সেটা হচ্ছে ফতিমা বিবি। এইবারে আমরা নেক্সট আসবো হচ্ছে কত বছর পর্যন্ত চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? উনি 65, মানে রিটায়ারমেন্ট এজ হচ্ছে ওনার 65 ইয়ার আমরা বলতে পারি।
তো এবার নেক্সট হচ্ছে 50th ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমাদের 15তম ভাইস প্রেসিডেন্টকে, উপরাষ্ট্রপতিকে সিপি রাধাকৃষ্ণন। তাহলে আমাদের প্রেসিডেন্টকে দ্রৌপদী মুর্মু। তাহলে দ্রৌপদীকে বাঁচালেন রাধাকৃষ্ণ। এইভাবে তোমরা জাস্ট মানে মনে রাখতে পারো। এইভাবে অ্যাকচুয়ালি মনে রাখার জন্য আমরা বললাম দ্রৌপদীর সাথে রাধাকৃষ্ণ কথাটা ভীষণ রিলেট করতে পারো তোমরা। তাহলে দ্রৌপদী মুর্মু আমাদের অনারেবল, তিনি হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আর ভাইস প্রেসিডেন্ট বললে সিপি রাধাকৃষ্ণন হলো। কততম? 15তম, এটাও আসে। এবারে ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা বা কাউন্সিল অফ স্টেট। সেটা কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 64, 64 নম্বর আর্টিকেলে আসে হচ্ছে চেয়ারম্যান অফ ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা। মানে যিনি ভাইস প্রেসিডেন্ট হবে তিনি রাজ্যসভার এক্স অফিসিয়াল চেয়ারম্যান হয়ে যাবেন। তো সেটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? সেই বিষয়টা আমাদের আর্টিকেল 64। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কিন্তু, যে ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা কত নম্বর আর্টিকেলে আসে? বিসিএস এবং যে কোনো পরীক্ষায় আসা কোয়েশ্চেন। নেক্সট যাবো আমরা হচ্ছে আরেকটা বিষয়, সেটা হলো নেক্সট কোয়েশ্চেনে যায়। চেয়ারম্যান অফ রেলওয়ে বোর্ড। রেলওয়ে বোর্ডে খুব সতী সাবিত্রী মানুষকে পাঠাতে হবে, এরকম যা রেলওয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে এরকমভাবে মনে রাখতে পারো। তো চেয়ারম্যান অফ রেলওয়ে বোর্ড সতীশ কুমার, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার। তিনি রিঅ্যাপয়েন্টেড হয়েছেন এবং আগস্ট 2026 পর্যন্ত থাকবেন। তো এবারে যে কোয়েশ্চেনটা আসে, এটা বিসিএসে আসা কোয়েশ্চেন, যে রেলওয়ে বোর্ড কবে তৈরি হয়েছে? রেলওয়ে বোর্ড মার্চ 1905 সালে, 1905-এ রেলওয়ে বোর্ড অফ ইন্ডিয়া তৈরি হয়েছে এবং সেই সময় কে ছিলেন? সেই সময় লর্ড কার্জন ছিলেন। খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এবার নেক্সট আমরা যাবো হচ্ছে চেয়ারম্যান অফ ইসরো চেয়ারম্যানকে ডক্টর ভি নারায়ণন। মানে ইসরোতে স্বয়ং নারায়ণকে পাঠাতে হবে। তাহলে ইসরোতে আমরা কাকে পাঠাবো? স্বয়ং নারায়ণকে পাঠাবো। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। ইসরোর আমরা সকলে জানি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আর ইসরোর ফাউন্ডারকে ডক্টর বিক্রম সারাভাই, তিনি হলেন ইসরোর ফাউন্ডার। হলো আমরা আশা করি অনেকে জানি, ওনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম। তাহলে বিক্রম সারাভাই ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম, তিনি ইসরোর ফাউন্ডার। এবং ইসরো কবে তৈরি হয়েছে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোনো পরীক্ষায় আসে। তো ইসরো তৈরি হয়েছে 15 আগস্ট 1969, 15 আগস্ট 1969-এ ইসরো তৈরি হয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরুতে। নেক্সট কোয়েশ্চেন আমরা যেটা জানবো সেটা হলো চেয়ারপারসন অফ সেবি। সেবির চেয়ারপারসন কে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেবিতে আমরা কাকে পাঠাবো? তুহিন কান্ত পান্ডেজিকে আমরা সেবিতে পাঠিয়ে দেবো। সেবির হচ্ছে চেয়ারম্যান তুহিন কান্ত পান্ডে। হলে এবার সেবি কবে তৈরি হয়? এটা ইকোনমিক্স রিলেটেড একটা কোয়েশ্চেন। দেখো, একই আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি, কখনো স্ট্র্যাটেজি কভার করছি, কখনো কনস্টিটিউশন পড়ছি, কখনো পলিটি পড়ছি। এইভাবে যদি আমরা কভার করি তাহলে অনেক বেশি হেল্পফুল হবে। তো এরপরে আমরা আসবো হচ্ছে সেবিতে। তো সেবির ফুল ফর্মটা কি? সেবির তো বললাম চেয়ারপারসন হচ্ছেন তুহিন কান্ত পান্ডে। এবারে সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবির হচ্ছে ফুল ফর্ম। এইবারে আমরা জানবো সেবি কবে তৈরি হয়েছে। সেবি তৈরি 1988, 1988 সালে তৈরি হয়েছে। কিন্তু তখন স্ট্যাটিউটারি বডি ছিল না, একটা নন স্ট্যাটিউটারি বডি ছিল। স্ট্যাটিউটারি বডি আর নন স্ট্যাটিউটারি বডির মধ্যে পার্থক্য কি? যেটা অ্যাক্ট অফ পার্লামেন্ট অ্যাক্টের দ্বারা তৈরি হয় সেটা হলো স্ট্যাটিউটারি বডি, আর যেটা অ্যাক্টের দ্বারা তৈরি হয় না সেটা নন স্ট্যাটিউটারি বডি। সেবি প্রথমে ছিল নন স্ট্যাটিউটারি বডি হিসেবে 1988-এ তৈরি হয়েছিল। তারপরে এটা স্ট্যাটিউটারি বডির রিকগনিশন পেল কবে? 1992, 1992 সালে সেবি অ্যাক্টের দ্বারা স্ট্যাটিউটারি বডির রিকমেন্ডেশন পেল। এবার কোন কমিটির রিকমেন্ডেশন? সেটা খুব ইম্পর্টেন্ট। নরসিংহা কমিটির রিকমেন্ডেশনে 1992-তে সেবি একটা স্ট্যাটিউটারি স্ট্যাটাস পেল। সেবির কাজ কি? এতক্ষণ সেবির কাজ হচ্ছে রেগুলেট করবে সিকিউরিটিজ মার্কেটগুলোকে রেগুলেট। এটা একটা রেগুলেটরি বডি হিসাবে কাজ করে। এবারে নেক্সট কোয়েশ্চেনে আমরা আসবো, সেটা হচ্ছে ইউপিএসসি সম্পর্কে। তাহলে ইউপিএসসি চেয়ারম্যান হলেন ডক্টর অজয় কুমার। ইউপিএসসিকে জয় করা যায় না, অজেয় তাই অজয়, এইভাবে মনে রাখবে। ইউপিএসসিকে জয় করা যায় না, অজেয় তাই অজয় কুমার। তাহলে ইউপিএসসি চেয়ারম্যান ডক্টর অজয় কুমার। তো কে অ্যাপয়েন্ট করেন? ইউপিএসসি চেয়ারম্যান অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। ইউপিএসসি চেয়ারম্যানকে অ্যাপয়েন্ট করেন হলেন প্রেসিডেন্ট। কত নম্বর আর্টিকেল অনুযায়ী? ইউপিএসসি এটা শুরু হচ্ছে 315 থেকে, আর্টিকেল 316 ক্লজ নম্বর 1 অনুযায়ী প্রেসিডেন্ট আমাদের ইউপিএসসি চেয়ারম্যানকে অ্যাপয়েন্ট করেন। কত বছর পর্যন্ত ওনার টার্ম? ইউপিএসসি চেয়ারম্যানের টার্ম হচ্ছে 65 ইয়ার অথবা 6 ইয়ার, হুইচ এভার ইজ আর্লিয়ার। হলো। আর নেক্সট কোয়েশ্চেন, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট। ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসকে? খুব ইম্পর্টেন্ট এটা জানুয়ারি 2026-এ, মানে এটা আমি রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অ্যাপয়েন্টমেন্ট পড়াচ্ছি, যেটা একদম তুমি 25-এর শেষের দিকে বলতে পারো, মানে 25 এবং তার সাথে 26-এর শুরু। তো চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস সুজয় পাল। তাহলে কি কোনো একটা সুহৃদয় ব্যক্তিকে ক্যালকাটা হাইকোর্টে পাঠাতে হবে, সুজয়, এভাবে জাস্ট মনে রাখার জন্য। জাস্টিস সুজয় পাল, তিনি হলেন ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস। জানুয়ারি 2026-এ তিনি অ্যাপয়েন্টেড হয়েছেন। তাহলে কে অ্যাপয়েন্ট করেছেন চিফ জাস্টিস যে হলেন হাইকোর্টের, ওনাকে অ্যাপয়েন্ট করেছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কত নম্বর আর্টিকেল অনুযায়ী? আর্টিকেল 217(1) অনুযায়ী প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করেছেন ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসকে, যিনি হলেন সুজয় পাল।
ওনার রিটায়ারমেন্ট এজটা কত? রিটায়ারমেন্ট এজ হচ্ছে 62 ইয়ার। তাহলে যদি বলা হয় সুপ্রিম কোর্ট 65 ইয়ার, আর যদি বলা হাইকোর্ট তাহলে সেক্ষেত্রে 62 ইয়ার। এবারে আমাদের হাইকোর্ট সম্পর্কে বেশ কিছু স্ট্যাটিক জিকে রিলেটেড ইনফরমেশান জানতে হবে, যেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যেমন আমাদের কি জানতে হবে? জানতে হবে হচ্ছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ক্যালকাটা হাইকোর্ট প্রথম কবে তৈরি হয়েছে সেই বিষয়ে আমাদের জানতে হবে। ক্যালকাটা হাইকোর্ট প্রথম তৈরি হয়েছে 1 জুলাই 1862। তাহলে কোন অ্যাক্টের দ্বারা? এটা নিশ্চয়ই কোনো অ্যাক্টের দ্বারা ক্যালকাটা হাইকোর্ট তৈরি হয়েছে। তাহলে কোন অ্যাক্টের দ্বারা ক্যালকাটা হাইকোর্ট তৈরি হয়েছে? ক্যালকাটা হাইকোর্ট তৈরি হয়েছে আমাদের হাইকোর্টস অ্যাক্ট 1861, 1861 হাইকোর্ট অ্যাক্টের দ্বারা ক্যালকাটা হাইকোর্ট প্রথম তৈরি হয়েছে 1 জুলাই 1862-তে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফার্স্ট চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট কে? ফার্স্ট চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে তো যে ক্যালকাটা হাইকোর্ট যখন তৈরি হলো 1862-তে, সেই সময় গভর্নর জেনারেল বা ভাইসরয় কে ছিলেন? তো ফার্স্ট চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট কে হলেন? ভীষণ ইম্পর্টেন্ট, কে ছিলেন? স্যার বার্নেস পিকক। পিকককে বানানো হলো যে প্রথম ক্যালকাটা হাইকোর্টের ফার্স্ট জাস্টিস। তাহলে কি ফার্স্ট চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট বললে পরে আমাদের আসবে যে স্যার বার্নেস পিকক, ফার্স্ট চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট। এবার ফার্স্ট ওম্যান চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টকে? ফার্স্ট মহিলা চিফ জাস্টিস ছিলেন জাস্টিস মঞ্জুলা চেল্লার। চিল্লিয়ে ক্যালকাটা হাইকোর্টের প্রথম ওম্যান চিফ জাস্টিস বানানো হলো মঞ্জুলা চেল্লারকে 2014 থেকে 2016, একদম রিসেন্টলি। ফার্স্ট ওম্যান চিফ জাস্টিস অফ এ স্টেট হাইকোর্ট বা ইন্ডিয়া, অল ইন্ডিয়া বেসিসে কোনো স্টেটের প্রথম মহিলা হাইকোর্টের চিফ জাস্টিস যে হলেন, মহিলা হাইকোর্টের চিফ জাস্টিস লীলা শেঠ হলেন ফার্স্ট ওম্যান চিফ জাস্টিস অফ এ স্টেট হাইকোর্ট ইন ইন্ডিয়া, যিনি হিমাচল প্রদেশ থেকে ছিলেন, লীলা শেঠ 1991-এ। তো এই হলো মোস্ট ইম্পর্টেন্ট বেশ কিছু আমাদের ন্যাশনাল ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের এই সেশনটা ভালো লাগলো। তো এই যে এই সেশনে আমরা কী আলোচনা করলাম, আমরা এই সেশনে বিভিন্ন ন্যাশনাল মানে অ্যাপয়েন্টমেন্টগুলো 2025 এবং 26-এ শুরু, সেগুলো আলোচনা করলাম। তার সাথে সেই রিলেটেড বিভিন্ন স্ট্যাটিক জিকে, এবং সেখান থেকে আমরা চলে গেলাম হিস্ট্রি, পলিটি, ইকোনমি, বিভিন্ন সাবজেক্টে কিন্তু চলে গেলাম। এইভাবে আমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ি, তোমরা যদি পড়ো তাহলে দেখবে ভীষণ হেল্পফুল হবে। আমিও ঠিক এইভাবেই কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ার চেষ্টা করি, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। অনেক দিন পরে আবার লিখলাম নিজের জন্যই, তাই ভাবলাম তোমাদের সাথেও আমি এটা শেয়ার করি। তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি এইভাবে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ধরো লিখি স্ট্যাটিক জিকে রিলেট করে এগুলো তোমাদের ভালো লাগছে কিনা, শেয়ার করবো কিনা, তাহলে আমি শেয়ার করবো। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আপকামিং যে এসএসসি গ্রুপ সি পরীক্ষা আসছে তার জন্য, এবং যে কোনো পরীক্ষার জন্য। তো এটা দেখো হিস্ট্রিও কভার হয়ে গেল কিছুটা, মানে আমাদের ইকোনমিও কভার হয়ে গেল, তার সাথে পলিটিও কিন্তু কিছু অংশ কভার হলো, আর তার সাথে তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে রয়েছে। তো আজকের মতো এটুকুই সেশনটা। থ্যাংক ইউ।